আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইগ্রেশন কনসার্নের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানের সাথে আছে আমি মাহবুব শারক। গত কয়েকদিন ধরে আমরা বাংলাদেশের গণমাধ্যমে বিশেষত দেখতে পাচ্ছি যে ডায়াবেটিস সহ নির্দিষ্ট কিছু রোগ যেগুলো হলে ইমিগ্রেশন প্রত্যাশী মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে আমেরিকা যাওয়ার জন্য যারা প্রত্যাশী তাদের যাওয়া এবং ভিসা পাওয়া কঠিন হবে বলে রিপোর্ট আমরা দেখতে পেয়েছি এবং আমেরিকার বর্তমান প্রশাসন সম্প্রতি দূতাবাস এবং কনসুলার কর্মকর্তাদের কাছে এই রকম বিষয়ে নতুন নির্দেশনা পাঠিয়েছেন। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আমেরিকার নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং অভিজ্ঞ অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি মাইগ্রেশন কনসার্নের এই আয়োজনে সাক্ষাৎকার দেওয়ার জন্য। এবং আপনি জানেন যে আজকে ব্যস্ত দিন, তার মধ্যেও সকালবেলা আপনি আমাদের জন্য সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। যে কথাটি দিয়ে আমরা শুরু করেছিলাম যে ডায়াবেটিস বা অন্য অনেক রোগ ওবিসের কথা বলা হচ্ছিল, এই রকম রোগে যারা আক্রান্ত তারা কি আমেরিকায় ভিসা পাবেন না? মানে বলা হচ্ছে কঠিন হবে। আপনার কি মতামত এই বিষয়ে? ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করে, কিন্তু এটা বলা হয়েছে শুধুমাত্র ইমিগ্রেন্ট ভিসার জন্য। আপনারা দেখে থাকবেন যাদের ট্যুরিস্ট ভিসা হয় অন্য কোনো ভিসাতে কিন্তু মেডিকেল টেস্টগুলো হয় না। ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে আগেই কিন্তু মেডিকেল টেস্টটা হয়। আমেরিকার যে ল, ইমিগ্রেশন ল, আমেরিকান ল অনুযায়ী আগে থেকেই এই সেকশনটা চালু আছে। আইএনএস সেকশন 212 এর আওতায় সংক্রামক ব্যাধি থাকলে, যেগুলো ছোঁয়াচে এবং কঠিন, এইসব ব্যাধি থাকলে আমেরিকা ইমিগ্রেন্ট ভিসা দেয় না। তো ওয়েভার করার চেষ্টা করা যায়, কিন্তু এখন যেটা নভেম্বরের ঘোষণা অনুযায়ী যে জিনিসটা আসছে, ডায়াবেটিক, হার্ট প্রবলেম, মেন্টাল প্রবলেম, আপনার বড় কোনো ধরনের কিডনি ফেইলর, এর সবগুলা এখানে এটার মধ্যে এই না শুধু ডায়াবেটিক কথা বলা হয় এইভাবে না। এটা হচ্ছে যদি দেখা যায় মেডিকেল টেস্ট তো ইমিগ্রেন্ট ভিসায় করতেই হয়, করার পরে যদি দেখা যায় যে ওই ব্যক্তি আমেরিকায় এসে সরকারের প্রতি বোঝা হবে, সে হয়তো কাজ করার সক্ষম না, তখন এই পলিসিটা এই জন্য হচ্ছে, দেখেন একটা লোক বাইরে থেকে আসলো গ্রিন কার্ড নিয়ে, তার খরচটা কে বহন করবে? কারণ এখানে তো জনগণের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে চিকিৎসা হচ্ছে। সো এই ক্ষেত্রে এই আইনটা এই জন্য প্রযোজ্য হচ্ছে, চেষ্টা করছে। কনসুলার অফিসের ডিসক্রিপশন আছে। ডায়াবেটিক বলতে আমরা যা বুঝি, দেখেন সবারই কিন্তু ডায়াবেটিক আছে, কিন্তু যখন কন্ট্রোল ডায়াবেটিক্স থাকে আপনি কিন্তু সবই করতে পারছেন। তারা বিবেচনা আনবে ডায়াবেটিক্স বা যেই রোগী বলেন না কেন, স্ট্রোক, ডায়াবেটিক, হার্ট অ্যাটাক, হার্ট সার্জারি, যাই বলেন না কেন, এই লোকটা আমেরিকার প্রতি বোঝা হবে কিনা, এই বার্ডেন হবে কিনা, পাবলিক চার্জ হবে কিনা। যে পাবলিক চার্জ হয় মনে করে, তখন তারা হয়তো ভিসা ডিনাই করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ইউএস কনসুলেটের যে কনসুলার অফিসারদের ডিসক্রিপশন আছে, এবং ডাক্তার পরবর্তীতে এমনও হতে পারে যে এদের হেলথ রেকর্ড, ফুল রেকর্ড চাইতে পারে, আসলে এই ভদ্র লোক বা ভদ্র মহিলা কাজ করতে সক্ষম কিনা। কাউকে বার্ডেন হিসাবে আনার জন্য তো আমেরিকা এখন আর এই সুযোগটা নাই। এবং ভয়ের জিনিস হচ্ছে, এটা আমরা যারা মনে করছি ইমিগ্রেশন অ্যাটর্নিরা, এমনও হতে পারে ট্রাম্প প্রশাসন আগের টার্মে যেটা চালু করেছিল যে স্পন্সরদেরকে রেসপন্সিবল করা, এমনও হতে পারে আমরাই ভিকটিম হয়ে যাবে। আমরা আমাদের ভাই বোনদেরকে নিয়ে আসছি এই দেশে, তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে, আসার পরে তারা যে সরকারি বার্ডেন হয়ে থাকে, এমনও হতে পারে আমাদের কাছে চাইতে পারে, তোমরা স্পন্সর দিয়ে আসছিলা, এই সরকার তার পিছনে এত টাকা খরচ করেছে, এই টাকা তোমরা ফেরত দাও। কিন্তু আমেরিকান সরকার চাইলে কিন্তু ফেরত নিতেও পারে। এটা কিন্তু আমরা যখনই যে স্পন্সর করি, আমরা কিন্তু বন্ড সই করা থাকে যে আই উইল বি রেসপন্সিবল ফর অল হিজ এক্সপেন্সেস এন্ড হি অর শি উইল নট বি দ্য পাবলিক চার্জ। সো এটা আমরা ভয়ের মধ্যে আছে কমিউনিটি এখন। এই আইনটা যদি হয় তো অনেকের বাড়ি গাড়ি বিক্রি করে দিতে হবে, কারণ একটা অসুস্থ লোকের জন্য দেশে প্রচুর টাকা খরচ হয়, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ডলার। সো এই ক্ষেত্রে জিনিসটা যেটা মানুষের মধ্যে সংখ্যা, নতুন ভিসার বিষয়ে এত ভয় পাওয়ার কিছুই নাই। যদি সুস্থ থাকেন, সবল থাকেন, আন্ডার ট্রিটমেন্টে থাকেন এবং সক্ষম কাজ করতে পারেন, তখন এটা ভয়ের কোনো কারণ নাই। এই জন্য আমরা তো অ্যাটর্নিরা আছে আপনাদের সেবায় নিয়োজিত, গুড ওয়েভার করার ব্যবস্থা করা যায়,
এবং সঠিক যদি আপনি পরামর্শ অনুযায়ী কাজ করেন এবং ট্রিটমেন্ট প্ল্যান থাকে, হয়তো আমরা সক্ষম হব এই সফল হতে। বাংলাদেশে তো ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, স্বাভাবিকভাবেই এই খবর কারো কারোর জন্য তো আতঙ্কের, যে তারা এই রোগ হলে আমেরিকায় ভিসা পাবেন না বা ভিসা চাইতেই পারবেন না। তো আপনার কি মনে হয় তারা কি ভিসা আবেদন করতে পারবেন না মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, ভিসার জন্য? আপনার পরামর্শ কি আসলে? অ্যাপ্লাই করতে তো বাধা নাই। ইমিগ্রেন্ট ভিসাতে যখনই কেউ কারোর জন্য অ্যাপ্লাই করে, ইমিগ্রেন্ট ভিসা দুই ধরনের হয়, ফ্যামিলি বেসড, এমপ্লয়মেন্ট বেসড। আর আরেকটা হচ্ছে উইদাউট এমপ্লয়মেন্ট, যেমন EB-1A এবং EB-2 NIW আমরা করে থাকি। ওই ক্ষেত্রে ইমিগ্রেন্ট ভিসা যখনই যেই দেশ থেকে আপনি নেন না কেন, উইচ ইজ গ্রিন কার্ড নেওয়ার জন্য প্রক্রিয়া, যেই দেশ থেকে ভিসা নেন না কেন, আপনাকে কিন্তু অবশ্যই মেডিকেল টেস্ট করাতে হয়। আর মেডিকেল টেস্টটা আমেরিকান সরকার ডেজিগনেটেড মেডিকেল অফিসাররা করে, সিভিল সার্জনরা করে। এটা প্রত্যেক দেশে আছে, বাংলাদেশে যেমন আছে সব দেশে আছে, নির্ধারিত লোকে করবে। আপনি চাইলে আপনার ডাক্তার ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, যদি কোনো ধরনের প্রশ্ন আসে আপনার হেলথ কন্ডিশন নিয়ে, তখন আপনার প্রিভিয়াস রেকর্ড এই ডাক্তারের মাধ্যমে বা এমবেসির মাধ্যমে চাইতে পারে যে তার আসলে রোগটা দেখি কি হয়। সেই জিনিসগুলা খুব একটা কঠিন না। আমরা প্রতিনিয়ত আমেরিকাতে কাজগুলো করে থাকি। এখন যেহেতু বহির্বিশ্বের কাজগুলা একটু জটিল মনে হচ্ছে, কিন্তু এটা খুব একটা কঠিন হবে না। কিন্তু আপনি আন্ডার ট্রিটমেন্টে থাকা ইম্পর্টেন্ট এবং সক্ষম থাকা। এমনও লোক আছে যারা 3 বেলা ডায়াবেটিকের ইনজেকশন নিচ্ছে, they are working perfectly fine, they are working 18 hours a day in America। 74 বছর লোক কাজ করে। আমাদের প্রেসিডেন্টের বয়স 80 বছর, বাংলাদেশের উপদেষ্টার বয়স 84 বছর। সো এগুলা কোনো ফ্যাক্টর না। যতক্ষণ আপনি সুস্থ থাকেন, আন্ডার ট্রিটমেন্ট থাকেন এবং অল দ্য ডিজিজ আন্ডার কন্ট্রোল, এগুলো আপনি ব্যাখ্যা করতে পারবো আমরা যে হ্যাঁ স্যার অসুস্থ আছে কিন্তু দিস আন্ডার কন্ট্রোল কিনা। এমন আছে হার্টের ওপেনার সার্জারি নিয়ে তারা সুস্থ সবল কাজ করছে, হার্টে 8টা স্ট্যান্ট লাগানো, সে কাজ করছে। বুঝাতে যে সক্ষম হচ্ছে সে কাজ করতে পারবে, সক্ষম আছে, দ্যাটস ফাইন। আমেরিকা চায় না যে কোন বার্ডেন, এই সরকার ট্রাম্প প্রশাসন কোনো বার্ডেন চাচ্ছে না। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কিন্তু আপনি যদি এখানে আসার পর অসুস্থ হয়ে যান, কারো হাতে তো কিছুই নেই, এটা তো আল্লাহর হাতে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের স্টুডেন্টরা তো এখনো যেতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উদ্দেশ্যে। আপনার কি মনে হয় যে এই সময়টায় বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া স্টুডেন্টদের সংখ্যা কমেছে? কমলে কেন কমেছে, বা যদি বেড়ে থাকে তাহলে কেন বেড়েছে? আপনার কাছে শুনতে চাই, আপনার কাছে কোনো সমীক্ষা আছে কিনা এই বিষয়ে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি সত্য কথা বলি বিধায় অনেকে আমাকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো স্টুডেন্টরা আগে যারা আসতো, স্টুডেন্ট ভিসার মূল লক্ষ্য হচ্ছে আমেরিকার ইকোনমি বুস্ট করা এবং আমেরিকাতে দক্ষ জনশক্তি এখানে এসে কাজ করবে, এটা আমেরিকার প্রত্যাশা। সো অতীতে যারা দেখা গেছে আমরা স্টুডেন্ট ভিসায় যারা আসতো, তাদের একটা পোর্শন, বিগ পোর্শন আসতো শুধুমাত্র লেখাপড়া করার জন্য। তাদের বাবা মার টাকা পয়সা আছে, তারা খরচ করে আসছে, অ্যাম্বিশন আছে আমেরিকায় পড়া। আর একটা মেধাবী শ্রেণী আসতো, তারা হচ্ছে এখানে এসে স্কলারশিপ নিয়ে আসতো। আর একটা শ্রেণী আসতো যারা আপনার কোনোভাবে ভিসাটা পেলেই তারা খুশি, আসার পর তারা পড়ালেখার কোনো ধার ধারে না। তারা হয়তো আসলো, ব্যাচেলার কোর্সে আসলো, মাস্টার্স কোর্সে আসার, PhD কোর্সে আসার পরে তারা করে কি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে যায়। সেটা সরকার গুজরে নেওয়ার পরে, গুজরে আসার পরে এখন অনেকগুলা একটু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু যারাই এই উদ্দেশ্যে শুধু আসতো যে আমেরিকা আসতে পারলেই হলো, আসার পরে ল্যাঙ্গুয়েজ কোর্সে যাব, অ্যাসাইলাম ফাইল করব, এই জিনিসটা এখন আর খুব কঠিন হয়ে যাচ্ছে। অ্যাসাইলাম আপনি ফাইল করতে অবশ্যই পারেন, কিন্তু হিয়ারিং হয়ে যায় উইদিন 2-3 মান্থস। এটা অবশ্য পরিবর্তনশীল। এখন 2-3 মান্থসে হচ্ছে, পরে হয়তো আরো বেশি সময় পরে হবে। আবার 16 সালের কেস এখনো হিয়ারিং হচ্ছে না। এখন আমরা যারা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট যারা সব শেষে আসছে তাদেরটা আগে নিচ্ছে। সো এই ক্ষেত্রে অনেকেই ভয় পাচ্ছে যে আসার পরে কিন্তু কাজও করা যাচ্ছে না। আগে যারা স্টুডেন্ট আসতো তারা মাঝে মধ্যে বিভিন্ন সময় কাজ করতো, কাজে এই দেশে কাজ আছে। কিন্তু এখন যেহেতু সরকার এই ইমিগ্রেশন নীতিটা কঠিন ভাবে এবং জোরালোভাবে এটা ফলো করছে,
এই ক্ষেত্রে ওয়ার্ক অথরাইজেশন ছাড়া কেউ কাজ করতে পারে না এবং ভয়ের মধ্যে কাজ করে। এই জিনিসটা থেকে বাঁচার জন্য যারা কিন্তু বাংলাদেশ থেকে বা বিশ্বের অন্য দেশ থেকে আমেরিকার সম্পর্কে তারা অনেক তথ্য রাখে, যেটা আমেরিকার নাগরিকরা জানে না, কারণ যারা যারা দরকার সেটা না তদন্ত করে। সো এটার ফলে অনেকে নিরুৎসাহিত হচ্ছে। এই সময়টা অনেকের জন্য ভালো না, কারণ যারা এটার জন্য আসতো, শুধুমাত্র আসার জন্য আসতো বা শুধুমাত্র কাজ করার জন্য আসতো, তাদের জন্য এখন অনেকেই বুঝতে পারছে এটা সঠিক সময় না। তেমনই ক্ষেত্রে ভ্রমণ বিষয়ে যারা আসতো, আসার পরে বলতো যে এখানে এসে কাজ করলো, 6 মাস কাজ করে চলে যাবে, এখন এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে সবাই, যেহেতু সরকার একটু কঠোর মনোভাব নিয়ে আছে, বাইডেন প্রশাসন সবাই এগুলো বুঝতে পারছে এবং বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, আপনারা জানেন। এই কারণে অনেক ভয়ে অনেক ভিসা বা থাকার সংখ্যাটা কমে যাচ্ছে। আমরা দেখছি, আপনার কথা শুনছিলাম আমরা, কিন্তু একটি জিনিস জানতে চাই আপনার কাছে, যে স্টুডেন্টদের বিষয়ে যারা বাংলাদেশ থেকে যাবে তাদের বিষয়ে আপনার কি পরামর্শ, এবং যারা এই আমেরিকায় আছে পড়াশোনা করছে তাদের কি করা উচিত এবং কি করা উচিত না, আপনার পরামর্শ নিশ্চয়ই তাদের কাজে লাগবে। যারা বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে আসবে তাদের প্রতি উপদেশ একটাই, আপনার লেখাপড়ার জন্য যদি আসেন অবশ্যই লেখাপড়া করবেন, কোনোভাবেই স্ট্যাটাসটা যেন এক্সপায়ার না হয়, সার্ভিস যেন টার্মিনেট না হয়। আপনারা যদি ব্যাচেলার কোর্স কমপ্লিট করেন, মাস্টার্স কমপ্লিট করেন, আপনাদের অনেক সুযোগ এদেশে থাকার, আপনি কেন অযথা ভিন্ন পথে যাবেন? ইবিটিউ, এনআইডাব্লিউ, ইবিটিউ আছে, এনআইডাব্লিউ আমরা করি, আপনার এমনকি কোনো এমপ্লয়ারের প্রয়োজন হয় না। মাস্টার্স করতে পারলে, আপনার কিছু থিসিস থাকলে, সাইটেশনস থাকলে, ইফ ইউ ক্যান প্রুভ ইট, আপনি সরাসরি গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারেন। সো এই ক্ষেত্রে যারা জানে তারা সঠিক সিদ্ধান্তটাই নেয়, এবং যারা না জানে বিভিন্ন এজেন্সির কাছে যায়, তারা একটা পরামর্শ দিয়ে ধরিয়ে দেয়, এইটা তারা মিথ্যা পথে পরিচালিত হয়। আমি সবসময় বলি, রং হেল্প অলওয়েজ হার্ট। এজেন্সিরা, আমি তাদের বিরুদ্ধে কিছু বলি না, কিন্তু এজেন্সির কাজে আপনারা যখনই কথা বলবেন, একজন অ্যাটর্নি এট ল আপনার কথা বলবে। আর শিক্ষিতরা জানে, যারা শিক্ষিত এখানে ব্যাচেলর মাস্টার, তারা অ্যাটর্নির মাধ্যমে কাজগুলো করায়। আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 20 ইয়ার্স, অ্যাবাউট 20 ইয়ার্স। আগামী ডিসেম্বরে আমার আমেরিকাতে আইনজীবী হিসাবে, অ্যাটর্নি হিসাবে 20 বছর পূর্ণ হবে। সো আমরা চাই আপনারা আইন জানুন, আইন মানুন। সামান্য একটু ভুলের কারণে আপনার ভবিষ্যতের সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। আর ইমিগ্রেশনে কখনো মিথ্যা তথ্য দেবেন না। আপনি এমবাসিতে যে কথাগুলো বলে আসছেন, এটা কিন্তু সারা জীবন আপনার মনে রাখতে হবে, এটার ভিত্তিতে আপনার সব পরিচালিত হবে। অথবা কোয়েশ্চেন আসবে, আপনি হ্যাভ ইউ এভার লাইড টু ইউনাইটেড স্টেটস, হ্যাভ ইউ এভার লাইড টু ইমিগ্রেশন, আপনি কোনটা সত্য বলবেন, আগে সত্য না এখন সত্য? তো বেটার যা বলবেন একবারে সিদ্ধান্ত নিয়ে আসবেন, ওইটাই আপনার স্টোরি। বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টরা আমেরিকায় পড়াশোনা করতে যান, এই সব স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে কিন্তু ইমিগ্রেশন বিষয়ে কিছু নিয়ম কানুন তৈরি করেছে, এবং সেখানে সোশ্যাল মিডিয়া কিভাবে ব্যবহার করবে সেটার ম্যানেজমেন্ট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্টুডেন্টদের এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়ে, যারা আমেরিকা যেতে চান পড়াশোনার উদ্দেশ্যে, তাদের বিষয়ে আপনি কি বলবেন? তো বাংলাদেশের ক্ষেত্রে একটাই প্রযোজ্য, আমেরিকা সবচেয়ে, তারা অনেকেই বলে আমেরিকা খারাপ, আবার ভিসা পাইলে আমেরিকা সবচেয়ে ভালো। সো যখন আমেরিকার বিরুদ্ধে কথা বলেন, বুঝতে হবে আপনি যদি আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কথা বলেন, আমেরিকার নীতির বিরুদ্ধে কথা বলেন এবং পোস্টিং দেন, তার মানে আপনি আমেরিকাকে পছন্দ করেন না। ভিসা পাইলে পছন্দ, এমনটা হওয়ার কথা না। সো আপনারা নিজস্ব যে সোশ্যাল মিডিয়া আছে, অথবা কার সাথে চলেন, বা অথবা আপনার যা লাইক শেয়ার করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আমেরিকার স্বার্থ বিরোধী কোনো ধরনের ওয়েবসাইট, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াকে আপনি প্রচার করেন এবং শেয়ার করেন, বা আপনার মন্তব্যের মধ্যে বোঝা যায় যে আপনি আমেরিকার স্বার্থ বিরোধী, তা আপনি আমেরিকা এসে আপনি কি করবেন? আসার তো প্রয়োজন নাই, নিজের দেশেই থাকেন। সো এই জন্যই সবাইকে সোশ্যাল মিডিয়াটা ভেরি ইম্পর্টেন্ট এবং নিজে দেখতে হবে, অথবা বিশ্বস্ত কারোর মাধ্যমে পরিচালনা করতে হবে। মইন ভাই, আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া অনেকের জন্যই কিন্তু স্বপ্ন, যেটা যে কোনোভাবেই হোক, এবং আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতার কারণে এই প্রবণতা কিন্তু বেড়েছে, এবং EB-3 সহ নানান ক্যাটাগরিতে মানুষজন কিন্তু আমেরিকায় যাচ্ছেও।
কিন্তু জালিয়াতির ঘটনাও কিন্তু কম নয়, সেটি বাড়ছে। তো আপনার কি মনে হয় কোন কোন বিষয়ে এই ভিসা প্রত্যাশী বা ইমিগ্রেশন প্রত্যাশীদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে? জালিয়াতির ধরনটা বললে আবার বলছে, আমার বিরুদ্ধে প্রচুর লোক এখন নেগেটিভ ক্যাম্পেইন করে, যেহেতু আমি সত্য কথাগুলো বলি। কারণ একটা কথাই, কোনো এমপ্লয়ার, আমি যদি কাউকে হায়ার করি, আপনি যদি কাউকে হায়ার করেন ইমিগ্রেশন বেনিফিট দেওয়ার জন্য, আপনি কোনো ধরনের টাকা পয়সা ডলার নিতে পারবেন না। দিস আমেরিকান আইন হচ্ছে, কোনো এমপ্লয়ার, কর্মদাতা সংস্থা, প্রতিষ্ঠান চাকরি দেওয়ার নামে কারো কাছ থেকে $1 নিতে পারবে না। হ্যাঁ, আনুষঙ্গিক খরচ, যদি কেউ তাকে সাহায্য সহযোগিতা করে, ডেফিনেটলি আনুষঙ্গিক খরচ সে হয়তো খরচ করতে পারে। এই খরচ করার দায়িত্ব কিন্তু এমপ্লয়ারের, যে এমপ্লয়ার আপনাকে নিয়ে আসছে। বাংলাদেশের ক্ষেত্রে উল্টা, বাংলাদেশের ক্ষেত্রে হয় কি, কাউ 20 লাখ, আমরা যারা শুনি, আমাদের কাছে অথেন্টিক তথ্য আমরা বললে আবার কাগজপত্র দিচ্ছে না, কিন্তু ফোনে বলে। আজকে সকালে একজন বললো আমেরিকা আসার পরে টেক্সাস কোনের কারো মাধ্যমে প্রতারিত হয়েছে। তারা করে আগেই টাকাটা নিয়ে নেয়, উইচ ইজ নট রাইট। সো এই ক্ষেত্রে আমি সতর্কতামূলক বলছি, আপনারা যারাই আসতে চান তারা প্রথমেই দেখবেন যে আপনাকে যে চাকরি দিচ্ছে বা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে ওই সংস্থাটা কে। এখন এগুলা গুগলে সবকিছু পাওয়া যায়। আপনি যদি জানেন যে মঈন চৌধুরীকে জানতে চান, শুধু moinlaw.com টাইপ করবেন, আমি চেহারা সামনে চলে আসবে। সো সেম ভাবে যদি কোনো চাকরিদার ছোট সংস্থা হলে, বড় সংস্থা হলে, বা এখানে যদি কেউ থাকে, তার মাধ্যমে খবর নেবেন যে আসলে এই প্রতিষ্ঠানটা ভায়াবল কি না। দেখা যায় যে একটা 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 স্টোর বা একটা পিৎজা স্টোর বা একটা গ্যাস স্টেশন আজকে খুললো, কালকে সে বন্ধ, 2 বছর পরে সে বন্ধ হয়ে গেল। এবং সে যে কতজন আনার জন্য লেবার সার্টিফিকেট ফাইল করছে আপনারা কিন্তু জানেন না। হয়তো 50 জন থেকে রেস্টুরেন্ট নামে টাকা নিল, তাকে দেখা গেলো আপনি আনতে পারবেন মাত্র 5 জন। সো 5 জনেরটা হয়তো অদূর ভবিষ্যতে হবে, বাকিটা শুধু টাকা দিয়েই শেষ, 5 লাখ টাকা আগে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি অ্যাটর্নির মাধ্যমে করেন, অ্যাটর্নি তার যদি এমপ্লয়ার আপনি থাকে, অ্যাটর্নির সাথে এমপ্লয়ারকে কমিউনিকেট করে দেন। সো এমপ্লয়ার এবং অ্যাটর্নি আপনার জন্য কাজ করবে। যদি আপনি কোনো ক্লায়েন্ট না, অ্যাটর্নিও এজ এন অ্যাটর্নি, আমি এমপ্লয়ের কাছ থেকে প্রথম দিকে কোনো টাকা নিতে পারবো না। এটা শুনতে খারাপ দেখাচ্ছে হয়তো, কিন্তু আইনটা তাই। এজ এন অ্যাটর্নি এট ল, আমি বা কোনো অ্যাটর্নি এট ল কোনো এমপ্লয়ির কাছ থেকে $1 নিতে পারবে না লেবার সার্টিফিকেট করার জন্য। অল এক্সপেন্সেস শুড বি বেয়ার বাই দি এমপ্লয়ার। আমি যদি আজকে আমার কথার প্রেক্ষিতে, মাহবুব সাহেব আপনি পরে এটা ব্যাখ্যা করতে পারেন। সো জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, ক্লিয়ার করার সবসময় বলে থাকি আমি, আইনটা জানলে আপনার কথা বলার সহজ হয়, না জানলে আপনার প্রতারিত হবেন। আপনি প্রতারককে দোষ দিচ্ছি না, আমি দোষ দিচ্ছি যারা প্রতারণার শিকার হচ্ছে, তারা জেনে শুনে প্রতারিত হচ্ছে। তাদেরকে যদি বলা হয় আপনি অ্যাটর্নির সাথে কথা বলেন, $100 কনসালটেশন দেন, না আমি ফ্রি, আপনি ফ্রি কথা বলেন, কাজ হলে $10 লাখ দিয়ে দেবো, আমরা এই ডলার আপনার চাই না। আপনি আগে বুঝেন আপনি কোয়ালিফাই কিনা, আপনি আসতে পারবেন কিনা, আপনার সুবিধা অসুবিধা আছে কিনা, এই কথাটা তারা বলতে, তারা বলে টাকা নেন একসাথে প্রমিস করেন হয়ে যাবে। সো দিস ইজ রং। আমি এই কথার কারণে আমি অনেকের শত্রু হচ্ছি। আইন জানুন, আইন মানুন, কোনো সময় প্রতারণা বা মিথ্যার আশ্রয় নেবেন না। এবং আইস যদি আপনাকে কোনো ধরনের প্রশ্ন করে অবশ্যই সত্য উত্তর দেবেন। মিথ্যা দিলে অনেক সমস্যা হতে পারে। আপনার সিটিজেন হলে অবশ্যই বলবেন না সিটিজেন, গ্রিন কার্ড থাকলে গ্রিন কার্ড দেখাবেন, ওয়ার্ক পারমিট থাকে ওয়ার্ক পারমিট দেখাবেন। কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট মিস করা যাবে না। যদি অ্যাপয়েন্টমেন্ট মিস করেন তাহলে আপনার ডিপোর্টেশন অবধারিত। আর যদি অ্যাপয়েন্টমেন্ট যান তাহলে সুযোগ আছে আপনি কথা বলার, তারা হয়তো কনভিন্সিয়ালি আপনাকে অ্যারেস্ট করবে না। So be careful এবং help each other. Do not hurt each other. Wrong help always hurt. Thank you. মঈন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমেরিকান নিউ ইয়র্ক থেকে প্রখ্যাত আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনার পরামর্শ নিশ্চয়ই আমাদের বাংলাদেশের যারা অভিবাসন প্রত্যাশী তাদের উপকারে আসবে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নিউ ইয়র্কের অ্যাটর্নি মঈন চৌধুরী। আমেরিকার ইমিগ্রেশন বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিলেন এবং পরের পর্বে আমরা আমেরিকান ইমিগ্রেশন নিয়ে আবারও বিষয়ভিত্তিক আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
সবাইকে ধন্যবাদ।